হ্যালো বন্ধুরা, ঘুরে ফিরির আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি শাহজাদপুরের রবীন্দ্রনাথ কুঠিবাড়ি। এই কুঠিবাড়ির সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ইটস মি ফারদিন, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় একটি স্থান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি। আমরা টিকিটটি কেটে নিয়ে ভিতরে হাঁটতে লাগলাম। জনপ্রতি টিকিটের মূল্য ছিল 30 টাকা। কাচারি বাড়ির গেট দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবেন রাস্তার দুই পাশে সারি সারি সুন্দর ফুলের বাগান। আর একটু সামনে গেলেই হাতের ডান পাশে দেখতে পাবো 2 তলা বিশিষ্ট ভবনটি। এই ভবনটি মূলত রবীন্দ্রনাথ স্মৃতি জাদুঘর। 1958 সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির গৌরবময় স্মৃতিতে সংরক্ষণ করা হয়। এখানে সকল দর্শনার্থীর জন্য এটি উন্মুক্ত। বর্তমানে এই পুরো ভবনটি জাদুঘর হিসাবে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাচারি বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরের পশ্চিমে অবস্থিত। রাস্তার দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো ফুলের সমাহার। কাচারি বাড়ি প্রাঙ্গণের জমির পরিমাণ 6.68 একর। এখানে সব মিলিয়ে কর্মরত আছে 18 জন লোক। তো আমরা গেট দিয়ে প্রবেশ করলাম। আমরা এখন কাচারি বাড়ির যে জাদুঘর আছে আমরা সেখানেই যাব। তো সামনের রাস্তা ধরে হাঁটতেছি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুই পাশে অনেক সুন্দর জায়গা। কাচারি বাড়ির মূল বিল্ডিংয়ের সামনে আসলেই দেখা যায় সামনের ভিউটি। দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে নিলেই দেখতে পাবেন হাতের বাম পাশে টাঙিয়ে রেখেছে এই বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুরের কিভাবে হলো। এক পাশে বাংলা এবং আরেক পাশে ইংরেজিতে লেখা আছে। তো আমরা বারান্দাটি ভালোভাবে দেখে নিয়ে রুমের ভিতরে প্রবেশ করলাম। দরজাটি ছিল কাঠের। রুমের ভিতরে প্রবেশ করতেই দেখতে পাবেন চারদিকে টাঙিয়ে রাখা হয়েছে অনেক ধরনের চিত্র। এছাড়াও রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ধরনের স্মৃতি মুহূর্তের ছবি এবং তার হাতে আঁকা আঁকি বিভিন্ন ধরনের চিত্রকর্ম। রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি চলাকালীন শাহজাদপুরে বসে লিখেছিলেন বিভিন্ন ধরনের কবিতা। সেই সমস্ত কবিতার লেখা এবং আঁকা আঁকির বিভিন্ন চিত্রকর্ম রয়েছে। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা পিছন আঙ্গিনার দিকে গেলাম। গিয়ে সামনেই দেখতে পেলাম বড় একটি লিচু গাছ। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো। এই লিচু গাছটির বয়স প্রায় 100 বছর হবে। পিছনের বিল্ডিংগুলোর ডিজাইন এবং বারান্দার ডিজাইন সেম। একটা সময় এখানেই প্রধান দরজা ছিল। এখন যে সামনের দিক, ওইখানটায় নদী এবং পুকুর খাল থাকার জন্য এই জায়গা দিয়ে ব্যবহার করা হতো। কালের বিবর্তনে নতুন করে সংস্করণ করার কারণে এখন এই দিকটা পিছন হিসেবে ধরা হয়। বারান্দার ছাদের ডিজাইন কত সুন্দরভাবে করা হয়েছে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা। আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখে উপরতলায় যাওয়ার জন্য সিঁড়ির দিকে যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন কাঠের কি সুন্দর সিঁড়ি বানিয়ে রেখেছে। এটা কিন্তু সেই আগের আমলের, এখনো এটা কোনো চেঞ্জ করা হয়নি। এমনকি উপরের সেই ডিজাইনগুলো চেঞ্জ করা হয়নি। সেই আগের সময়কার রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখানে থাকতেন। বিল্ডিংয়ের উপরতলাটা মূলত রবীন্দ্রনাথ স্মৃতি জাদুঘর। এইখানটায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের ব্যবহৃত অনেক জিনিসপত্র, যার মধ্যে উল্লেখযোগ্য চিঠি লেখার বক্স এবং পালকি এবং তার নৌকা। এখানে কয়েকটি কক্ষ রয়েছে। আমরা অন্য একটি কক্ষ গিয়ে দেখতে পেলাম এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা বিছানা এবং খাট রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি তার ব্যবহার করা বিভিন্ন ধরনের থালা, প্লেট, গ্লাস এবং জগ, সেগুলো একটি আলমারিতে সাজিয়ে রাখা হয়েছে। দেখেন কত বড় থালা। আমরা আরেকটি আলমারিতে দেখতে পাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ধরনের শখের জিনিস সাজিয়ে রাখা হয়েছে। এখানে একটি টেবিলও দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হারিকেন, বিভিন্ন ধরনের ল্যাম্প, সেগুলোর কালেকশন এখানে সাজিয়ে রাখা হয়েছে। সেই পুরাতন আমলের বিভিন্ন ধরনের ল্যাম্প আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা, বা বিভিন্ন ধরনের ক্যান্ডেল। এখানে আমরা ঘড়ির কালেকশনও দেখতে পাচ্ছি। এছাড়াও আরও এখানে রয়েছে তার খেলার জিনিসপত্র, কাঁটা চামচ। এখানে ব্যাডমিন্টন খেলার যে ব্যাট, সেটিও আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। এইখানটায় আসলে আপনাদের অনেক ভালো লাগবে। তার বিছানাও দেখতে পাচ্ছি। দোতলা ভবনটির বারান্দা দিয়ে যদি আপনি সামনে তাকান, দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুঠিবাড়ির
দেখেন কত সুন্দর একটা ভিউ আপনি এখান থেকে দেখতে পারবেন প্রিয় বন্ধুরা। এবং দেখতেই পাচ্ছেন এখানকার বারান্দাটি কত সুন্দরভাবে সাজিয়েছে, সুন্দর কালারিং এবং রং করে। এটা আসলেই দেখলে অনেক ভালো লাগে। তো আমরা উপরতলাটি দেখা শেষ করে অন্যদিকে হাঁটতে লাগছি। সামনেই দেখতে পাচ্ছি একটি ব্যানার, এখানে বিভিন্ন ধরনের শর্তাবলী দিয়ে রাখছে, কখন থেকে কখন খোলা হয় বা শুটিংয়ের জন্য কত টাকা দিতে হয়। তো আমরা সামনের দিকে যাচ্ছি প্রিয় বন্ধুরা। রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার বাড়ি দেখাশোনার জন্য শাহজাদপুরে যাতায়াত করেন সর্বমোট 7 বার, আর এই সময়ে এইখানটায় অবস্থান করেন। এই সময়ের মধ্যেই তিনি তার কালজয়ী সাহিত্য রচনা করেছেন এই শাহজাদপুরে বসেই। এর মধ্যে উল্লেখযোগ্য সোনার তরী, 2 পাখি, আকাশের চাঁদ, হৃদয় যমুনা ইত্যাদি। ছোট গল্পের মধ্যে পোস্টমাস্টার, ছুটি, সমাপ্তি, অতিথি ইত্যাদি বিখ্যাত। ঠাকুর পরিবারের জমিদারির ভাগাভাগির ফলে শাহজাদপুরের জমিদারি চলে যায় রবীন্দ্রনাথের অন্য শরিকদের হাতে। তাই 1896 সালে তিনি শেষবারের মতো শাহজাদপুর থেকে চলে যান। তিনি আর শাহজাদপুরে আসেননি। শাহজাদপুর ছিল রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় এবং একটি ভালোবাসার স্থান। এরপরে তার ভালোবাসার কথা তিনি তার বিভিন্ন লেখায়, বিশেষ করে ছিন্নপত্র এবং ছিন্নপত্রবলিতে গভীর আবেগ এবং আন্তরিকতার সাথে উল্লেখ করেছেন। এছাড়াও অন্য অন্য লেখাতেও শাহজাদপুরের সম্পর্কে তার আবেগময় ভালোবাসার কথা ব্যক্ত করেছেন। শাহজাদপুর থেকে লেখা স্পষ্ট চিঠিতে তিনি বলেছেন, শাহজাদপুরে যেমন আমার লেখার ভাব এবং ইচ্ছা আসে, এটা আর কোথাও আসে না। 1840 সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দেবেন্দ্রনাথ ঠাকুর 13 টাকা 10 আনায় এই জমিদারি কিনে নিয়েছিলেন। এর আগে কাছারি বাড়ির মালিক ছিল নীলকররা। আমরা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি সামনে, এটি হচ্ছে অডিটোরিয়াম। এখানে 500 জন লোক বসার ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন ধরনের গান বাজনা এবং অনুষ্ঠান হয়ে থাকে। যারা দূরে থাকে এখানে এসেই অবস্থান করে তাদের পিকনিক সম্পন্ন করে থাকে। তো আমরা এখন যাচ্ছি অডিটোরিয়ামের পিছনের দিকে। দেখতেই পাচ্ছেন বিল্ডিংটা বেশ বড়সড়। এর পাশ দিয়ে কাঁচা ইটের রাস্তা রয়েছে। আমরা পিছন দিক দিয়ে একটু ঘুরে দেখব। ঠিক অডিটোরিয়ামের পাশে এখনো ইংরেজ নীলকরদের স্মৃতি বহন করেছে তাদের দালানের ধ্বংসাবশেষ। কালের সাক্ষী হয়ে নীলকরদের সেই পুরাতন বিল্ডিং এখনো দাঁড়িয়ে আছে এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে।